হ্যালো এভরিওয়ান। তাহলে আমরা সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি পড়ছিলাম ক্লাস 11 অ্যান্ড রিপিটার্সদের জন্য। আচ্ছা, আমরা কিন্তু আজকে একদম ল অফ যে কেমিক্যাল কম্বিনেশন সেখান থেকে স্টার্ট করব। চলো তাহলে তোমাদের সাথে আমরা স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা আশা করছি সবাই দেখতে পাচ্ছ। স্ক্রিনটা আশা করছি সবাই দেখতে পাচ্ছ। দেখো, আগের দিন কিন্তু আমরা এই পার্টটা পড়েছিলাম, এই ডাইমেনশনাল অ্যানালাইসিস বা কিছু মাল্টিপ্লিকেশন ডিভিশন। ঠিক আছে, এর মধ্যে থেকে কয়েকজন ডাউটস জানিয়েছো। যারা এখনো ডাউটস আছে যাদের, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে জানিও, আমি সলভ করে দেবো। ঠিক আছে, এখান থেকে তোমাদের মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো আমি দেখতে বলেছিলাম যে কোথাও কোনো অসুবিধে হচ্ছে কিনা। কেউ কেউ যেখানে যেখানে প্রবলেম বলেছিলে সেগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি হোয়াটসঅ্যাপেই। আর যাদের মানে আরো কিছু যদি ডাউটস থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে, ওখান থেকে ক্লিয়ার করে দেবো। আর এই আজকে পড়ানোর পরে আমি তোমাদের এই চ্যাপ্টারের থ্রুতে কিন্তু অ্যাসাইনমেন্ট দেবো। ঠিক আছে, আর অ্যাসাইনমেন্ট কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু করে পাঠাবে। অনেকেই আছো যারা অ্যাসাইনমেন্ট কিন্তু করছো না, তাদেরকে বলছি প্রত্যেকে অ্যাসাইনমেন্ট করবে। সেই জন্য কিন্তু তোমাদের কয়েকজনের মার্কসটাও কম আসছে। মার্কও কিন্তু তাহলে তাহলে মার্ক যদি কম আসে, মার্কস কিন্তু কম আসছে। ঠিক আছে, নাম্বার যদি কম পাও তাহলে তো লাভ নেই না, তোমাকে নাম্বারটা বেশি পেতেই হবে, এমসিকিউ ঠিক করতেই হবে। তুমি এনসিআরটি যদি লাইন বাই লাইন না পড়ো, এনসিআরটি যদি ভালো করে না মানে পড়ে তোমার ভালো মার্কস না পেতে পারো তাহলে তো মুশকিল। তাহলে তুমি ধরো আদার্স যে এমসিকিউ বই যেগুলো ফলো করবে সেগুলো তো পারবেই না, তাই না? তাই জন্য আমি বলছি, আমি এই চ্যাপ্টারের যে অ্যাসাইনমেন্টটা দেবো বা আরো বাকি যে চ্যাপ্টার যেগুলোর অ্যাসাইনমেন্ট দেবো সেগুলো কিন্তু আমি প্রত্যেকের থেকে যেন অ্যাসাইনমেন্ট পাই। ঠিক আছে, অনেকেই আছো যারা রেগুলার মক টেস্ট দাও বা রেগুলার অ্যাসাইনমেন্ট করো, মানে সত্যি তাদের দেখলেও ভালো লাগে যে তারা এত চেষ্টা করছে। কিন্তু অনেকেই আছো যারা একদিন দিচ্ছ, দুদিন দিচ্ছ না। এই রকম করলে কিন্তু হবে না। করলে রেগুলার ফলো করো, রেগুলার ক্লাস ফলো করো, রেগুলার ডাউট ক্লিয়ার করো। ডাউটগুলো যা আছে আমি বারবার বলছি, সেই জন্য বেশিরভাগ জনই কি করছে, হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাচ্ছে বা তাদের ভয়েস রেকর্ড করে পাঠাচ্ছে কি ডাউটস আছে। আমিও ভয়েসের মাধ্যমে বা খাতায় ড্র করে বুঝিয়ে দিচ্ছি, সেই ডাউটস গুলো ক্লিয়ার করে দিচ্ছি। সেগুলো তো তোমরা পাঠাতে থাকো। ঠিক আছে, চলো তাহলে আজকে যেখান থেকে আমাদের পড়ার ছিল সেটা হচ্ছে লস অফ কেমিক্যাল কম্বিনেশন। মানে কেমিক্যাল কম্বিনেশন মানেই বুঝতে পারছো কিছু রাসায়নিক সংযোগ। রাসায়নিক সংযোগের কিছু ল আছে। Combination of elements to form compounds is governed by the following 5 basic law আছে। 5টা বেসিক ল আছে এই এলিমেন্টস গুলোর যে কেমিক্যাল কম্বিনেশন সম্পর্কে। ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস সেটা কি বলছে, মানে কি বাংলায় যেটা তোমরা হয়তো পড়ে এসেছো যে ভরের নিত্যতা সূত্র, তোমরা বোর্ডের ক্লাসে পড়েছো অবশ্যই যে ভরের নিত্যতা সূত্র। দ্য ল অফ কনজারভেশন অফ মাস, বুঝতেই পারছো এখানে টোটালি একটা মাস মানে ভরের ওপর ডিপেন্ড করছে টোটাল লটা। এখানে কি বলছে দেখো, যে দিস ল ওয়াজ পুট ফোর্থ বাই অ্যান্টনি ল্যাভয়েসিয়ার ইন 1789। 1789-এ এই সায়েন্টিস্ট কিন্তু এই লটা মানে উনি সূত্রপাত করলেন। হি পারফর্মড কেয়ারফুল এক্সপেরিমেন্টাল স্টাডিজ ফর কম্বাশন রিয়াকশন। কম্বাশন রিয়াকশনের ওপর কিন্তু একটা এক্সপেরিমেন্টাল স্টাডি করলেন, খুব কেয়ারফুলি করেছিলেন। and reach to the conclusion that, এবং একটা কম্বাশন রিয়াকশন মানে দহন ক্ষমতা সম্পর্কে আর কি, ওই কেমিক্যাল রিয়াকশনটা কতটা দহন করতে পারছে, দ্রাহ্যতা, সেই দ্রাহ্যতাটা কত সেই রিয়াক্ট্যান্টস গুলোর, সেটার উপর উনি এক্সপেরিমেন্ট করলেন কেয়ারফুলি।
এবং কনক্লুশনে এলেন যে ইন অল ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ দেয়ার ইজ নো নেট চার্জ ইন মাস ডিউরিং দি প্রসেস। মানে এই প্রসেসটা চলার সময় কেমিক্যাল মানে সমস্ত ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জ হওয়ার সময় কিন্তু মাসের টোটাল যে মাস তার কোনো কিন্তু চেঞ্জ হয় না। ফিজিক্যাল চেঞ্জ হয়ে যাক, কেমিক্যালি চেঞ্জ হয়ে যাক, তাও দেয়ার ইজ নো নেট চেঞ্জ ইন মাসের কিন্তু কোনো নেট চেঞ্জ হয় না। টোটাল মাস কিন্তু একদম অপরিবর্তিত থাকে। এটা উনি কিন্তু অ্যান্টনি ল্যাভাসিয়ের কিন্তু এক্সপেরিমেন্টের মাধ্যমে বুঝতে পারলেন। এছাড়া আরো একটা কনক্লুশনে উনি পৌঁছেছিলেন যে ম্যাটার ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়। ম্যাটার কখনো ক্রিয়েট করতেও তুমি পারবে না বা সেটাকে ডিস্ট্রয় করতেও পারবে না। ক্রিয়েট না করলে ডিস্ট্রয় করবেই বা কি করে। এই লটাকে কিন্তু ল অফ কনজারভেশন অফ মাস বলছে। এইটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। এটাতে হচ্ছে যে সেটাতে কি বললো না সমস্ত ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জিং এর টাইমে টোটাল যে মাস সেটা কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে। আর একটা হচ্ছে ম্যাটার ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড। দিস ল form the basis for several later developments in chemistry। তাহলে এই ল এর মাধ্যমে কেমিস্ট্রিতে আরো ডেভেলপমেন্ট হলো। ইনফ্যাক্ট this was the result of exact measurement of masses of reactants and products and carefully planned experiments performed by Lavoisier। কি বলছে তাহলে ইনফ্যাক্ট কি দেখা গেল না রিয়াক্ট্যান্ট আর যে প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের যে মাস তার যে একটা মেজারমেন্ট সেটা ঠিকভাবে করা গেল। এছাড়া ল্যাভয়েসিয়ের দ্বারা যে উনি যে এক্সপেরিমেন্ট করেছিল সেগুলোর কিন্তু একটা কেয়ারফুলি প্ল্যান হতে থাকলো। ঠিক আছে, কেয়ারফুলি প্ল্যান্ড এক্সপেরিমেন্ট সেটা হলো কেয়ারফুলি প্ল্যান্ড এক্সপেরিমেন্ট। সেক্ষেত্রে এইভাবে কিন্তু এই দুটো বিষয় ছিল এই পুরো লটার রেজাল্ট। ঠিক আছে, নেক্সট যেটা আছে তাহলে আমরা 5 বেসিক ল পড়বো। তাহলে 1 নম্বর চলে গেল ল অফ কনজারভেশন অফ মাস। সেকেন্ড যে লটা আছে সেটা দেখো ল অফ ডেফিনাইট প্রপোর্শন। ল অফ ডেফিনাইট প্রপোর্শন, দিস ল ওয়াজ গিভেন বাই এ ফ্রেঞ্চ কেমিস্ট জোসেফ প্রাউস্ট। জোসেফ প্রাউস্ট কি বললেন না উনি বললেন যে a given compound always contain exactly the same proportion of element by weight। ওয়েটের দিক থেকে কোনো একটা ধরো কম্পাউন্ড, গিভেন কম্পাউন্ড মানে একটা নির্দিষ্ট কম্পাউন্ড, তাহলে কোনো একটা নির্দিষ্ট কম্পাউন্ড অলওয়েজ কন্টেন করে থাকে সেম প্রপোর্শন, সেই এলিমেন্টের সেম প্রপোর্শনে থাকে। ঠিক আছে, সেম প্রপোর্শনে কন্টেন্ট করে থাকে একটা গিভেন কম্পাউন্ড। তাহলে একটা গিভেন কম্পাউন্ড অলওয়েজ কন্টেন এক্স্যাক্টলি দ্য সেম প্রপোর্শন অফ দ্য এলিমেন্ট বাই ওয়েট। প্রাউস্ট ওয়ার্ক উনি কি করলেন কিউপ্রিক কার্বনেটের দুটো স্যাম্পল নিলেন। কিউপ্রিক কার্বনেটের দুটো স্যাম্পল নিলেন, one of which was of natural origin, একটা প্রাকৃতিক থেকে মানে নেচার থেকে, আর একটা কিন্তু আর্টিফিশিয়ালি সিনথেটিক। আর একটা দুটো স্যাম্পল দু রকম, কিউপ্রিক কার্বনেটের দুটো স্যাম্পল কিন্তু দু রকম। ঠিক আছে, একটা কিন্তু নেচার থেকে নিলাম, একটা সিনথেটিক থেকে নেওয়া হয়েছিল। He found that composition of the element present in it was same for both the sample। তাহলে দেখো ন্যাচারাল, তুমি বক্সটা ফলো করো যে ন্যাচারাল স্যাম্পল আর সিনথেটিক স্যাম্পলে পার্সেন্টেজ অফ কপার, কার্বন অ্যান্ড অক্সিজেন দেখো পুরোপুরি সেম। তাহলে ওনার ল কিন্তু মিলে যাচ্ছে যে একটা গিভেন কম্পাউন্ড অলওয়েজ কন্টেন এক্স্যাক্টলি দ্য সেম প্রপোর্শন অফ দ্য এলিমেন্ট বাই ওয়েট। Thus he concluded that irrespective of the source, a given compound always contains same element combined together in the same proportion by mass। তাহলে ভ্যালিডিটি অফ দিস ল হ্যাজ বিন কনফার্মড বাই, আরো কিন্তু এই যে এই লটার ভ্যালিডিটি পেয়েছিল কিন্তু আরো ভ্যারাইটিস এক্সপেরিমেন্ট কনফার্ম করে তারপরে। এটাকে অনেক সময় বলা হয় যে ল অফ ডেফিনাইট কম্পোজিশন, একদম নির্দিষ্ট কিছু
কম্পোজিশন কিন্তু এটাই রয়েছে, নির্দিষ্ট কিন্তু কম্পোজিশন এটাই রয়েছে। ঠিক আছে, সেই জন্য এটাকে ল অফ ডেফিনাইট কম্পোজিশন বলা হয়। আর একটা যেটা আছে ল অফ মাল্টিপল প্রপোর্শন, তাহলে ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ ডেফিনাইট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন পড়ছি এখন। ল অফ মাল্টিপল প্রপোর্শনে কি বলছে, দিস ল ওয়াজ প্রপোজড বাই ডাল্টন। তাহলে এই লটা কে দিয়েছিল, এই লটা দিয়েছিলেন ডাল্টন 1803 তে। অ্যাকর্ডিং টু দিস ল, if two elements can combine to form more than one compound, কি বলছে, দুটো এলিমেন্ট কম্বাইন হয়ে ফর্ম করছে একটার বেশি কম্পাউন্ড, মোর দ্যান ওয়ান কম্পাউন্ড। তাহলে কি মানে ওনার বক্তব্য, মানে মাল্টিপল প্রপোর্শনের লটা মেইনলি কি ছিল না, if two elements can combine to form more than one compound, the masses of one element, একটা এলিমেন্টের মাস যেটা কম্বাইন হয়ে আছে উইথ এ ফিক্সড মাস অফ দ্য আদার এলিমেন্ট, মানে ধরো একটা এলিমেন্টের মাস ফিক্সড আছে, তার সাথে আর একটা এলিমেন্টের মাস যদি কম্বাইন করে সেটা কিন্তু আর ইন দ্য রেশিও অফ স্মল হোল নাম্বার, এটা কিন্তু একদম ক্ষুদ্র পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে সেই ওয়েটগুলো। তুমি একটা এক্সাম্পল দেখলেই তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো, হাইড্রোজেন যখন কম্বাইন করছে অক্সিজেনের সাথে, তাহলে কিন্তু দু রকম কম্পাউন্ড দিচ্ছে। আগেই বলেছি ফার্স্টেই যে টু এলিমেন্টস যদি কম্বাইন হয়ে ফর্ম করে মোর দ্যান ওয়ান কম্পাউন্ড, এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে ওয়াটার দিচ্ছে, আবার হাইড্রোজেন পারঅক্সাইডও দিতে পারে। তাহলে মোর দ্যান ওয়ান কম্পাউন্ড দিচ্ছে, তাহলে মাসেস অফ দ্য ওয়ান এলিমেন্ট, মানে অক্সিজেনেরটা দেখো with a fixed masses of the other element, দেখো হাইড্রোজেনের মাস কিন্তু ফিক্সড 2 গ্রাম, হাইড্রোজেনের মাস কিন্তু ফিক্সড 2 গ্রাম, আর অক্সিজেনের একটাতে 16 গ্রাম, একটাতে 32 গ্রাম, একটাতে 16 গ্রাম, একটাতে 32 গ্রাম, নিয়ে ওয়াটার হয়েছে 18 গ্রাম, হাইড্রোজেন পারঅক্সাইড হয়েছে 34 গ্রাম। তাহলে 16 অক্সিজেনেরটা দেখো ওই সেই ওজনগুলো ভিন্ন ভিন্ন ওজনে যে যুক্ত হচ্ছে, সেই ওজন মানে অক্সিজেনের দুটো ওজন 16 আর 32, এটা কিন্তু দেখো একদম ক্ষুদ্র পূর্ণ সংখ্যার সরল অনুপাতে রয়েছে, মানে 1:2 অনুপাতে, এইটাই এখানে বোঝাতে চাইছে। নেক্সট যেটা ফোর্থ ল আছে তোমাদের, গে-লুসাক্স ল অফ গ্যাসিয়াস ভলিউম। গে-লুসাক্স ল অফ গ্যাসিয়াস ভলিউম, এই ল first given by, this law was given by Gay-Lussac in 1880। তিনি আবার কি অবজার্ভ করলেন, উনি অবজার্ভ করলেন যে when gases combine or are produced in a chemical reaction, they do so in a simple ratio by volume, provided all gases are at the same temperature and pressure। তাহলে সেম টেম্পারেচার এন্ড প্রেসারে টু অথবা তার থেকে বেশি, দুই অথবা তার থেকে বেশি যে গ্যাসিয়াস এলিমেন্টস গুলো আছে, তাদের কেমিক্যাল রিঅ্যাকশনের সময় গ্যাসগুলোর ভলিউম কিন্তু একদম সিম্পল রেশিওতে থাকে, গ্যাসগুলোর ভলিউম কিন্তু সিম্পল রেশিওতে থাকে। অ্যান্ড কি হয়, রিঅ্যাকশনের ফলে যে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি হয়, সেগুলো যদি গ্যাস হয়, তাহলে কিন্তু উৎপন্ন যে গ্যাসগুলো ভলিউম আর রিঅ্যাক্ট্যান্ট গ্যাসগুলোর আয়তনের অনুপাত একদম সরল অনুপাতে থাকে। ঠিক আছে, মানে রিঅ্যাকশনের ফলে যে প্রোডাক্ট গুলো তৈরি হলো সেগুলো যদি গ্যাস হয়, তাহলে সেই গ্যাসগুলোর ভলিউম আর রিঅ্যাক্ট্যান্ট যেগুলো রিঅ্যাকশন করেছে সেগুলোর ভলিউমের সঙ্গে কিন্তু সেটা সিম্পল রেশিওতে থাকে। যেমন দেখো 100, এভাবে 100 ml হাইড্রোজেন 50 ml অক্সিজেনের সাথে কম্বাইন করে 100 ml স্টিম কিন্তু তৈরি করছে, 100 ml ওয়াটার ভেপার, স্টিম বলতে পারো, 100 ml ওয়াটার ভেপার কিন্তু তৈরি করে ফেলছে। তাহলে Gay-Lussac's discovery of integral ratio in volume relationship is actually the law of definite proportion by volume। ঠিক আছে,
এবার দ্য ল অফ ডেফিনাইট প্রপোর্শন, এটা কিন্তু গেল-উসাকের যে আয়তনের এটা আবিষ্কার হয়েছিল, যে পূর্ণ সংখ্যার সম্পর্কের আবিষ্কার, সেটা কিন্তু একটা নির্দিষ্ট আয়তনেরই অনুপাত। গেল-উসাকের ভলিউম আয়তনের পূর্ণ সংখ্যার সম্পর্কের আবিষ্কারটা হচ্ছে প্রকৃতপক্ষে নির্দিষ্ট আয়তনের অনুপাত। এবার অ্যাভোগাড্রো এটা কিন্তু তার কাজের মাধ্যমে গেল-উসাকের লটাকেই 1811 খ্রিস্টাব্দে অ্যাভোগাড্রো কি করলেন, তার বিভিন্ন ওয়ার্কের মাধ্যমে তিনি কিন্তু গেল-উসাকের লটা ভালো করে এক্সপ্লেন করেছিলেন। তাহলে এবার কি করবো আমরা, বুঝতেই পারছো, ফিফথ বেসিক ল যেটা অ্যাভোগাড্রোস ল। তাহলে ইন 1811 কি হলো, অ্যাভোগাড্রো প্রপোজড করলেন দ্যাট ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস at the same temperature and pressure should contain equal number of molecule। বলছে সম আয়তন, ইকুয়াল ভলিউমের সব গ্যাসে, সম আয়তন সকল গ্যাসে ইকুয়াল নাম্বার অফ মলিকিউল কিন্তু প্রেজেন্ট থাকে। Avogadro made a distinction between atom and molecule which is quite understandable in present time। তাহলে অ্যাটম আর মলিকিউলের মধ্যে একটা ডিফারেন্স উনি কিন্তু তৈরি করলেন, যেটা কিন্তু এখন খুব ভালো করে বোঝা যায়। ইফ উই কনসিডার এগেইন দ্য রিঅ্যাকশন অফ, আমরা যদি হাইড্রোজেন আর অক্সিজেনের মাধ্যমে ওয়াটার প্রোডাকশনের রিঅ্যাকশনটা আবার মনে করি, তাহলে দেখতে পাবো 2 ভলিউম অফ হাইড্রোজেন কম্বাইন হচ্ছে 1 ভলিউম অফ অক্সিজেনের সাথে, দিয়ে 2 ভলিউম অফ ওয়াটার দিচ্ছে উইদাউট লিভিং এনি আনরিঅ্যাক্টেড অক্সিজেন। এবার এই পিকচারটাই লক্ষ্য করে দেখো, যেটা প্রথমেই ওখানে বলেছে, এই যে 1 ভলিউম অফ হাইড্রোজেন, প্রত্যেকটাই নাম্বার অফ মলিকিউল কিন্তু ইকুয়াল, নাম্বার অফ মলিকিউল কিন্তু প্রত্যেকটাই ইকুয়াল রয়েছে। তাহলে 1 ভলিউম অফ হাইড্রোজেন, 1 ভলিউম অফ হাইড্রোজেন সাথে 1 ভলিউম অফ অক্সিজেন নিয়ে কিন্তু 2 ভলিউম অফ ওয়াটার ভেপার তৈরি হয়েছে। অ্যাভোগাড্রো কুড এক্সপ্লেন দ্য এই রেজাল্ট থেকে অ্যাভোগাড্রো এক্সপ্লেন করলেন মলিকিউলস টু বি পলিঅ্যাটমিক। ঠিক আছে, যদি পলিঅ্যাটমিক ধরা হয়। ইফ হাইড্রোজেন আর অক্সিজেন ওয়ার কনসিডার্ড অ্যাজ ডাইঅ্যাটমিক, দেন দ্য অ্যাবভ রেজাল্ট ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। H2 আর O2, ডাইঅ্যাটমিক মানে H2 আর O2। এবার ডাল্টন আর আদার বিলিভ করতো অ্যাট দ্যাট টাইম যে অ্যাটমস অফ দ্য সেম কাইন্ড ক্যান নট কম্বাইন, সেম কাইন্ডের অ্যাটম কখনোই যুক্ত হতে পারে না। অ্যান্ড মলিকিউলস অফ দ্য অক্সিজেন অর হাইড্রোজেন কন্টেন করে থাকে 2 অ্যাটম, সেটা ডিড নট এক্সিস্ট। হাইড্রোজেন বা অক্সিজেন এর মতন যে ডাই অ্যাটমিক মলিকিউল, সেগুলো কিন্তু এক্সিস্টেন্স নেই তাদের। ঠিক আছে, এখান থেকে আর কিছু নেই, আর এটাতেও কিছু পড়ার নেই এই স্লাইডটাতে, এটা তো পড়ে নিলে তোমরা। এবার যেটা আছে যে আমাদের তাহলে 5 বেসিক্স যে লস ছিল সেটা কিন্তু শেষ হলো। এবার যেটা আছে সেটা হচ্ছে ডাল্টনস অ্যাটমিক থিওরি। ডাল্টনের অ্যাটমিক থিওরিটা বলতে বলছে। Although the origin of the idea that matter is composed of small indivisible particle, indivisible particle আমরা বলেছিলাম ম্যাটার কিন্তু সেটা অ্যাটমিও। অ্যাটমিও মানে কি, আমরা কিন্তু স্ট্রাকচার অফ অ্যাটমের শুরুতেই একদম পড়েছিলাম, যেটাকে অ্যাটমিও মানে হচ্ছে ইনডিভাইসেবল, মানে অবিভাজ্য, ভাঙা যায় না, সেই পরমাণুকে ভাঙা যায় না, ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে গঠিত, সেটাই পদার্থ। ম্যাটার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে গঠিত। ঠিক আছে, সেটাকে ডেমোক্রিটাস কিন্তু সময় থেকেই উৎপত্তি হয়েছিল। আচ্ছা, ইট again started emerging as a result to be ঠিক আছে, এটা দরকার নেই। নেক্সট যেটা আসছি দেখো, ফিলোসফিতে, এই নিউ সিস্টেম অফ কেমিক্যাল ফিলোসফিতে কিন্তু ডাল্টনের যে অ্যাটমিক থিওরিটা রয়েছে, তিনি অ্যাটমিক থিওরিতে কি বলেছিলেন, সরি, হ্যাঁ দেখো, অ্যাটমিক থিওরিতে যেটা বলেছিলেন সেটা হচ্ছে ম্যাটার কনসিস্ট অফ ইনডিভাইসেবল অ্যাটম। ম্যাটার কিন্তু কিছু ইনডিভাইসেবল অ্যাটম দিয়েই তৈরি হয়। ইনডিভাইসেবল মানে অ্যাটমিও মানে হচ্ছে অবিভাজ্য, যাদেরকে যে অ্যাটমস গুলোকে কিন্তু ডিভাইড করা যায় না। নাম্বার 2, all atoms of a given element have identical properties including identical mass। তাহলে আইডেন্টিক্যাল মাসের সাথে, তার মানে একটা গিভেন এলিমেন্টের
টোটাল অল অ্যাটমের প্রপার্টিজ আর মাস কিন্তু আইডেন্টিক্যাল হয়, আর ডিফারেন্ট এলিমেন্ট হলে তাদের মাস কিন্তু ডিফারেন্ট হয়। সেম গিভেন এলিমেন্টের, একটা নির্দিষ্ট এলিমেন্টের অল অ্যাটমের প্রপার্টিজ আর মাস কিন্তু সেম হয়, কিন্তু অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। Number 3, compounds are formed when atoms of different elements combined in a fixed ratio. কম্পাউন্ড গুলো কখন ফর্ম করবে? বিভিন্ন মৌলের পরমাণুগুলো যখন পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হয় তখন কিন্তু কম্পাউন্ড ফর্ম হয়। অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট কম্বাইন্ড হয় ফিক্সড রেশিওতে হয়ে কম্পাউন্ডস ফর্ম করে। নাম্বার 4 হচ্ছে chemical reactions involve reorganization of atom. কেমিক্যাল রিঅ্যাকশন কেন করা হচ্ছে? অ্যাটম গুলোর আবার যাতে রিঅর্গানাইজড হতে পারে। These are neither created nor destroyed in a chemical reaction. রিঅর্গানাইজড হয়, কিন্তু নতুন করে কোনো অ্যাটমকে কেমিক্যাল রিঅ্যাকশন দ্বারা তুমি ক্রিয়েট করতে পারবে না, আর ডিস্ট্রয় তো করা যাবে না। এবার হচ্ছে Dalton's theory could explain the laws of chemical combination. However, it could not explain the chemical combinationের লটাকে কিন্তু ডাল্টনস থিওরি এক্সপ্লেন করতে পারে, কিন্তু মানে যে গ্যাসের আয়তন সংক্রান্ত যে সূত্রগুলো আছে, মানে গে-লুসাকের যে গ্যাস আয়তন সূত্র, সেটা কিন্তু অ্যাভোগাড্রো লই পেয়েছিল, সেটা কিন্তু ডাল্টনস থিওরি এক্সপ্লেন করতে পারে না। এরপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাটমিক অ্যান্ড মলিকিউলার মাসেস। অ্যাটমিক অ্যান্ড মলিকিউলার মাসেস। আচ্ছা, এখানে দেখো আমরা কিন্তু অলরেডি অ্যাটম আর মলিকিউল সম্পর্কে জানি, অ্যাটমিক মাস আর মলিকিউলার মাস বলবো, কিন্তু আমরা অলরেডি তো অ্যাটম আর মলিকিউল সম্পর্কে কিছুটা তো জানি। সেখান থেকে যদি দেখতে যাই তাহলে অ্যাটমিক মাস আর মলিকিউলার মাস আমরা ভালো করে বুঝতে পারবো। সেক্ষেত্রে দেখো অ্যাটমিক মাস, তাহলে অ্যাটমিক মাস অর দ্য মাস অফ অ্যান অ্যাটম, অ্যাটমিক মাস বা মাস অফ অ্যান অ্যাটম কি হয়? ভেরি ভেরি স্মল হয়, অ্যাকচুয়ালি খুবই ছোট হয়। কারণ কি? অ্যাটম এক্সট্রিমলি স্মল, অ্যাটম যেহেতু এক্সট্রিমলি স্মল, তাই অ্যাটমিক মাস বা মাস অফ অ্যান অ্যাটম ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি স্মল হয়। টুডে উই হ্যাভ সফিস্টিকেটেড টেকনিক, আমাদের প্রেজেন্ট দিনে কি আছে না, আমাদের মাস স্পেকট্রোমেট্রির মতো একটা জিনিস আছে, যার মাধ্যমে আমরা অ্যাটমিক মাসকে যথেষ্ট অ্যাকিউরেট ভাবে কিন্তু ডিটারমাইন করতে পারি। কিন্তু আগেকার দিনে মানে 19th সেঞ্চুরিতে সায়েন্টিস্টদের কিন্তু ডিটারমাইন করতে হতো মাস অফ দ্য অ্যাটম একদম এক্সপেরিমেন্টের মাধ্যমে। সায়েন্টিস্ট কুড ডিটারমাইন দ্য মাস অফ অ্যান অ্যাটম রিলেটিভ টু অ্যানাদার বাই এক্সপেরিমেন্টাল মিনস। বাট এখন আমাদের কাছে মাস স্পেকট্রোমেট্রি আছে, তাই কিন্তু আমরা কি করতে পারবো? তাই আমরা ইজিলি ফেয়ারলি অ্যাকিউরেটলি কিন্তু আমরা মাসটা, অ্যাটমিক মাস আর কি ডিটারমাইন করতে পারি মাস স্পেকট্রোমেট্রির মাধ্যমে। হাইড্রোজেন বিং দ্য লাইটেস্ট অ্যাটম, হাইড্রোজেন তো খুব হালকা একটা অ্যাটম, এটার মাস কিন্তু 1 উইদাউট এনি ইউনিট, মানে এর কোনো ইউনিট ছাড়াই আমরা আগে করেছিলাম যেটা। আর আদার এলিমেন্ট ওয়্যার অ্যাসাইন্ড মাসেস রিলেটেড টু ইট, মানে হাইড্রোজেন হচ্ছে খুব ভীষণই একটা লাইটেস্ট অ্যাটম, খুব হালকা একটা অ্যাটম, এবার তার মাস হচ্ছে 1 কোনো ইউনিট ছাড়া। আদার্স যে এলিমেন্ট গুলো আছে তাদের মাসটাকে কিন্তু ডিটারমাইন করা হয় এর সাপেক্ষে। However, the present system of atomic masses is based on carbon 12 as the standard. স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে কার্বন 12 কে, কার্বন 12 কে স্ট্যান্ডার্ড ধরে অ্যাটমিক মাস কিন্তু এই প্রেজেন্ট সিস্টেমে ধরা হয়, ঠিক আছে। হেন্স কার্বন 12 হচ্ছে ওয়ান অফ দ্য আইসোটোপ অফ দ্য কার্বন, এটা হচ্ছে কার্বনের সমস্ত আইসোটোপগুলোর মধ্যে একটা, যেটা রিপ্রেজেন্ট করা হয় দেখো 12C দিয়ে। In this system 12C is assigned a mass of exactly 12 atomic mass unit. তাহলে 12 হচ্ছে তার অ্যাটমিক মাস ইউনিট AMU।
এই ইউনিটটা কিন্তু খুব ভালো করে মনে রাখো, ইউনিটটা কিন্তু খুব ভালো করে মনে রাখো, সেটা হচ্ছে 12 অ্যাটমিক মাস। 12 হচ্ছে কার্বনের এই আইসোটোপটার অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। এর সাপেক্ষে আবার আদার্স যে এলিমেন্টস গুলো আছে, মাসেস অফ আদার অ্যাটম, এইভাবে কিন্তু এই স্ট্যান্ডার্ড এটা ধরে ডিটারমাইন করা হয়। যেমন ধরো 1 অ্যাটমিক মাস ইউনিট ইজ ডিফাইন্ড অ্যাজ এ মাস এক্স্যাক্টলি ইকুয়াল হচ্ছে 1/12 অফ দ্য মাস অফ 1 কার্বন 12 অ্যাটম। মানে এক পারমাণবিক 1 অ্যাটমিক মাস ইউনিট মানে এক অ্যাটমিক মানে পারমাণবিক, মাস হচ্ছে ভর, ইউনিট হচ্ছে একক, এক পারমাণবিক ভর একক। এটাকে আমি ডিফাইন করব কিভাবে না, এটাকে ডিফাইন করতে পারি ধরো একটা কার্বন 12 পরমাণুর ভরের সঠিক 1/12 অংশ দ্বারা কিন্তু একে ডিফাইন করা যায়, ঠিক আছে। তাহলে 1 অ্যাটমিক মাস ইউনিট AMU ইকুয়াল টু 1.66056, এটা মনে রাখো, ইনটু 10⁻⁻24 গ্রাম। তাহলে হাইড্রোজেনের মাস হচ্ছে 1.6736 ইনটু 10⁻24। তাহলে আমি যদি 1 অ্যাটমিক মাস ইউনিটে বের করতে চাই হাইড্রোজেন অ্যাটমের মাসটা, তাহলে কি হবে, যেটা হাইড্রোজেন অ্যাটমের মাস বাই 1 অ্যাটমিক মাস ইউনিট সমান যত, সেটা যদি ডিভাইড করে দিই আমি অ্যাটমিক মাস ইউনিটে হাইড্রোজেন অ্যাটমের মাস পেয়ে গেলাম। এইভাবে আমরা অক্সিজেনের পেয়ে যাব, ঠিক আছে। এবার AMU কে রিপ্লেস করে ইউ দ্বারাও কিন্তু এখন প্রকাশ করা হয়, অনলি ইউ দ্বারা, অনলি স্মল ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউনিফাইড মাস। ইউ দ্বারা কেন বলছে, ইউ মানে হচ্ছে ইউনিফাইড মাস, ইউ মানে হচ্ছে ইউনিফাইড মাস। When we use atomic masses of element in calculation, আমরা যখন ক্যালকুলেশনের ক্ষেত্রে অ্যাটমিক মাসকে ইউজ করি এলিমেন্টে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করছি অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট। দেখে নাও, দেখো এখানে আইসোটোপ কিন্তু কার্বনের 3টে আইসোটোপ যার রিলেটিভ অ্যাবান্ডান্স এন্ড অ্যাটমিক মাস দেওয়া রয়েছে 12, 13 আর 14। তাহলে অ্যাভারেজ কি করে বের করব, দেখো যোগ করা হয়েছে, 12 হচ্ছে এটার ক্ষেত্রে 13 আর 14 নিয়ে টোটাল কিন্তু উপরের যে রেজাল্টটা পেয়েছি, উপরের যে রেজাল্টটা পেয়েছি সেখান থেকে আমি এই যে রেজাল্টটা, এই বক্সে যে রেজাল্টটা আছে সেখান থেকে কিন্তু অ্যাভারেজ বের করে ফেলতে পারছি। অ্যাভারেজ অ্যাটমিক মাস আদার এলিমেন্ট ক্যান বি ক্যালকুলেটেড, আদার্স গুলো করা যায়। আর ইন দ্য পিরিয়ডিক টেবিল অফ দ্য এলিমেন্ট, পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টস গুলোর আমরা পড়েছি অ্যাটমিক মাস মেনশন করা আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে অ্যাভারেজ অ্যাটমিক মাস, ঠিক আছে। এবার আসছি মলিকিউলার মাস। অ্যাটমিক মাস পড়লাম মানে আমরা কিন্তু মলিকিউলার মাসও আমাদের পড়তে হবে। মলিকিউলার মাস ইজ দ্য সাম অফ অ্যাটমিক মাস। তোমরা জানো যে মলিকিউল কিভাবে তৈরি হয়, অনেকগুলো অ্যাটম নিয়ে মলিকিউল তৈরি হয়, তাই তো, অনেকগুলো অ্যাটম নিয়ে তবেই একটা মলিকিউল তৈরি হবে। সেরকমই সমস্ত অ্যাটমের অ্যাটমিক মাসগুলোকে সাম করলে তবেই কিন্তু মলিকিউলার মাস পাবো। তাহলে মলিকিউলার মাস ইজ দ্য সাম অফ অ্যাটমিক মাসেস অফ দ্য এলিমেন্ট যেটা প্রেজেন্ট ইন এ মলিকিউল, যেটা এলিমেন্টস প্রেজেন্ট আছে মলিকিউলে, ঠিক আছে। It is obtained by multiplying the atomic mass of each element by the number of its atom and adding them together. বলছে যদি আমি প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটমিক মাসগুলোকে তার অ্যাটমিক নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, অ্যাটমিক মাসকে অ্যাটমিক নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি এবং সেই মাল্টিপ্লাই যেটা করে পেলাম সেগুলোকে যদি অ্যাডিশন করে দিই, তাহলে কিন্তু আমি মলিকিউলার মাস পাবো। এখানে দেখো মিথেনের মলিকিউলার মাস, কার্বন একটা রয়েছে এবং 4টে হাইড্রোজেন রয়েছে, তাহলে নাম্বার অফ অ্যাটম, কটা পরমাণু রয়েছে হাইড্রোজেনের 4টে, সাথে আমরা অ্যাটমিক মাস মাল্টিপ্লাই করলাম 4 × 1.008 ইউনিফাইড মাস। তাহলে দেখো মলিকিউলার মাস পেয়ে গেলাম মিথেনের। এইভাবে H2O এর দেখো জলের ক্ষেত্রে 2 × অ্যাটমিক মাস অফ দ্য হাইড্রোজেন প্লাস 1 × অ্যাটমিক মাস অফ দ্য অক্সিজেন। তাই তো বললাম। কিভাবে তাহলে মলিকিউলার মাস বের করবে না, অ্যাটমিক মাস সেই এলিমেন্টটার অ্যাটমিক মাসের সাথে অ্যাটমিক নাম্বার গুণ করে দিচ্ছ, গুণ করে সেটাকে যোগ করে দিচ্ছ।
যেটা পাচ্ছ। আর একটা আছে যেটা, সেটা হচ্ছে ফর্মুলা মাস। Some substance যেমন sodium chloride do not contain discrete molecule as their constituent unit. In such compound পজিটিভ আয়ন পাই না। সোডিয়াম ক্লোরাইডে Na+ হচ্ছে পজিটিভ আয়ন আর ক্লোরাইড আয়ন হচ্ছে নেগেটিভ। অ্যারেঞ্জ হয়ে থাকে দেখো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ওয়াইজে প্যাক করা থাকে। তাহলে it may be noted that in sodium chloride 1 Na+ ion is surrounded by 6 ক্লোরিন মাইনাস আয়ন এবং ভাইস ভার্সাটাও হতে পারে। ঠিক আছে, তাহলে 1 sodium ion is surrounded by 6 chlorine ion. The formula such as NaCl are used to calculate the formula mass instead of molecular mass. NaCl এর ফর্মুলাটা ধরো NaCl এর ফর্মুলা আমি করব, সেক্ষেত্রে ফর্মুলা সাচ এস NaCl ক্যালকুলেট করতে ইউজ হয় ফর্মুলা মাস, সেক্ষেত্রে কিন্তু মলিকিউলার মাস ইউজ হয় না, সেক্ষেত্রে ফর্মুলা মাস ইউজ হয়। কারণটা কি না, সলিড স্টেটে যদি কঠিন অবস্থায় থাকে সোডিয়াম ক্লোরাইড ডাজ নট এক্সিস্ট অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি। সোডিয়াম ক্লোরাইডের কিন্তু একদম একটা সিঙ্গেল এন্টিটি রূপে কোনো অস্তিত্ব থাকে না, এটার কোনো এক্সিস্টেন্স থাকে না সলিড স্টেটে। সেই জন্য মলিকিউলার মাসের পরিবর্তে ফর্মুলা মাস ব্যবহার করা হয় NaCl এর ডিটারমাইন করার জন্য। দেখো যেমন ধরো আমি সোডিয়ামের অ্যাটমিক মাস আর ক্লোরিনের অ্যাটমিক মাসকে অ্যাড করে দিলাম, তাহলে কিন্তু আমি সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা মাস পেয়ে যাব। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা মাস কি করে পাবো, সোডিয়াম এর অ্যাটমিক মাস নেব, সাথে আমরা ক্লোরিনের অ্যাটমিক মাস অ্যাড করে দেবো। এবার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের মোল কনসেপ্ট অর মোলার মাসেস। মোল কনসেপ্ট অর মোলার মাসেস, mole concept and molar masses. তাহলে atoms are molecule are extremely small in size and their number in even a small amount of any substance is really very large. তাহলে পরমাণু আর অণু এটা আকারে কিন্তু খুবই ছোট, কিন্তু কোনো পদার্থের একটা ক্ষুদ্র পরিমাণে উপস্থিত এদের সংখ্যা কিন্তু সত্যিই খুব বড় হয়। টু হ্যান্ডেল সাচ লার্জ নাম্বার, এই লার্জ নাম্বারগুলোকে ম্যানেজ করতে হলে ইউনিট অফ কনভেনিয়েন্ট ম্যাগনিটিউড ইজ রিকোয়ার্ড। একটা এত বড় সংখ্যা যদি আমরা ইউজ করতে চাই তাহলে একটা অনুরূপ মাত্রার একটা ইউনিটের প্রয়োজন আছে। জাস্ট অ্যাজ উই ডিনোট 1 ডজন ফর 12 আইটেম, 12টার জন্য যেমন আমরা 1 ডজন লিখি, 20টার জন্য স্কোর লিখি, 144টির জন্য এক গ্রোস লিখি, এইভাবে কিন্তু লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে ইন SI সিস্টেম mole was introduced as 7th base unit for amount of a substance, এটা আগের দিনই পড়েছি আমরা। এবার যেটা বলছে সেটা হচ্ছে দেখো, বলছে 1 mole symbol mole is the SI unit of amount of substance. 1 mole contain exactly 6.022 14076 into 10 to the power 23 elementary entities. This number is the fixed numerical value of Avogadro constant, capital Na. তাহলে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের কিন্তু এটা ফিক্সড নাম্বার, আশা করি সবাই জানো এবং সবার মনে আছে। When expressed in the unit mole inverse and is called the Avogadro number. তাহলে মোল দিয়ে যখন করা হয় তাকে তখন বলবো অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যা, যখন তাকে আমরা ইউনিট বসাচ্ছি তাহলে এটা যখন আছে তখন হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। Amount of the substance symbol small n of a system is a measure of the number of specified elementary entities. কি বলছে তাহলে, কি বললো না, এখানে যেটা বলছে সেটা হচ্ছে, সেক্ষেত্রে দেখো যে এলিমেন্টারি এন্টিটি মে বি অ্যান অ্যাটম, a molecule আর আয়নও হতে পারে, ইলেকট্রন হতে পারে, any other particle or specified group of particles হতে পারে। It may be emphasized that the mole of a substance always contains same number of entities, এটাও হতে পারে। No matter what the substance may be, in order to determine this number precisely, the mass of a carbon 12 atom determined by mass spectrometer. মাস স্পেক্ট্রোমিটারের মাধ্যমে তো আমরা ডিটারমাইন করে নিতেই পারি কার্বন 12 এর অ্যাটমিক মাসটা।
ফাউন্ড টু বি ইকুয়াল হয় 1.99268 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 সাথে। নোয়িং দ্যাট 1 মোল অফ কার্বন ওয়েজ 12 গ্রাম, তাহলে নাম্বার অফ অ্যাটম ইন ইটস, তাহলে নাম্বার অফ অ্যাটম কত আছে, ইকুয়াল হচ্ছে নাম্বার অফ অ্যাটম, দেখো 6 কিভাবে 12 মোল পেয়ে গেছি, 12 গ্রাম পার মোল হচ্ছে কার্বন 12 এর সাথে কিন্তু এত গ্রাম মাস বেরিয়ে গেছে, ডিভাইড করেই পেয়ে গেলাম আমরা 6.022137 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অ্যাটমস পার মোল। এক মোলে এতগুলো অ্যাটম আছে। তাহলে this number of entities in 1 mole is so important that it is given a separate name and symbol. It is known as Avogadro constant. বোঝা গেল? এখান থেকে আর যেটা বলবে সেটা হচ্ছে so many entities, my atom, molecule বা other particles constitute 1 mole of a particular substance. We can therefore say that 1 mole of hydrogen atom, তাহলে 6.022 অ্যাটম রয়েছে 1 মোল হাইড্রোজেন পরমাণুর মধ্যে। জলের অণুর মধ্যে এত ওয়াটার মলিকিউলস রয়েছে, 1 মোল সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এত ফর্মুলা ইউনিটস অফ সোডিয়াম ক্লোরাইড, কারণ সোডিয়াম ক্লোরাইডে আমরা ফর্মুলা ইউনিট ইউজ করেছিলাম, তাই তো সোডিয়াম ক্লোরাইডে কিন্তু আমরা ফর্মুলা ইউনিট ইউজ করেছিলাম, মাথায় রাখো। Having defined the mole, it is easier to know the mass of 1 mole of a substance or the constituent entities. তাহলে মোলকে ডিফাইন করার চেয়ে 1 মোল কোনো পদার্থের বা উপাদান কণিকার ভর জানাটা বেশি ইজি হবে। তাহলে the mass of 1 mole of a substance, mass of 1 mole of a substance, একটা সাবস্টেন্সের 1 মোলে ভর, 1 মোল পদার্থের ভর, 1 মোল কোনো পদার্থের ভর জানতে হলে ইন গ্রামেতে আবার সেটাকে বলছে মোলার মাস। এটা কিন্তু ডেফিনিশনটা মনে রেখো। তাহলে মোলার মাস বলতে কি বোঝায়, মাস অফ 1 মোল অফ এ সাবস্টেন্স, mass of 1 mole of a substance in gram is called its molar mass. Gramme molar mass in gram is numerically equal to atomic, molecular or formula mass in unit, মানে ইউ দিয়ে যেটা ইউনিফাইড মাস যেটা প্রকাশ করা হয়, ঠিক আছে। যেমন মোলার মাস অফ ওয়াটার, মোলার মাস অফ সোডিয়াম ক্লোরাইড, এই রকম ধরনের, মানে গ্রাম পার মোল দিয়ে। গ্রামেতে হয় গ্রাম এককে প্রকাশিত 1 মোল কোনো পদার্থের ভরটাই হচ্ছে মোলার মাস, তাই তো। এছাড়া পার্সেন্টেজ কম্পোজিশন, পার্সেন্টেজ কম্পোজিশনটা কি দেখো, এতক্ষণ আমরা একটা নির্দিষ্ট নমুনায় উপস্থিত কণিকা সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। আমি একদম বাংলাতেই তোমাদের বলে দিলাম, বাংলাটাই, সেটা হচ্ছে we are dealing with the number of entities present in a given sample, but many a time information regarding the percentage of a particular element present in a compound is required. কি বলছে, কিন্তু অনেক সময় একটা যৌগে বর্তমান একটি নির্দিষ্ট মৌলের শতকরা পরিমাণ জানার আমাদের খুব প্রয়োজন হয়। ধরো তোমাকে একটা কোনো আননোন কম্পাউন্ড দেয়া রয়েছে, ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ইটস ফর্মুলা, এটার কনস্টিটিউয়েন্ট কি, রেশিও কি সেই গিভেন কম্পাউন্ডটা। ফর নোন কম্পাউন্ড also such information provided check whether the given sample contains some percentage, তাহলে one can check the purity of a given sample by analyzing this data. যেমন এক্সাম্পলটা পড়লে বুঝতে পারবে যে H2O কে নিয়ে দেখো জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, এটার আমরা ক্যালকুলেশন করি পার্সেন্টেজ অফ অ্যান এলিমেন্ট, ঠিক আছে, পার্সেন্টেজ অফ অ্যান এলিমেন্ট। চলো, ভুল করে স্লাইড শোটা অফ করে দিয়েছি, কি যে করছি। এবার দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, তাহলে মাস পার্সেন্টেজ অফ অ্যান এলিমেন্ট, তাহলে মাস অফ দ্যাট এলিমেন্ট ইন দ্য কম্পাউন্ড, তার সাথে 100 ইনটু করে মোলার মাস দিয়ে ডিভাইড করছে। তাহলে মোলার মাস ওয়াটারের কত দেখো, মোলার মাস হাইড্রোজেনের তাহলে কত হবে, হাইড্রোজেনের মাসের পার্সেন্টেজ কত হবে,
2 into 1.008 by 18.02 into 100. অক্সিজেনের ক্ষেত্রে 16। তাহলে মাস অফ দ্যাট এলিমেন্ট, তাহলে হাইড্রোজেনের মাসটা আগে লিখবো, তাকে মোলার মাস দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে 100 দিয়ে ইন্টু করে দেখো পার্সেন্টেজ বেরিয়ে যাচ্ছে 88.79%, 11.18%। আরো এক্সাম্পল নেওয়া যেতে পারে, ইথানল নিয়েছে দেখো, মলিকিউলার ফর্মুলা অফ ইথানল C2H5OH। তাহলে মোলার মাস অফ দ্য ইথানলের কি হলো দেখো, কার্বনের ক্ষেত্রে মাস হচ্ছে অ্যাটমিক মাস 2 into 12.01, 6 into 1.008, সাথে দেখো 16। হাইড্রোজেন 6টা আছে, H5, সাথে আবার OH আছে, তাই 6 into, আর ও হচ্ছে 16। পুরো গ্রামে করলাম আণবিক ভর, প্রথমে মোলার মাস বের করে নিলাম। মোলার মাস কি করে বের করে তোমরা পড়লে, তাহলে মাস পার্সেন্ট অফ কার্বন, কার্বনের ক্ষেত্রে বের করলাম, কারণ 24/46 into 100 করে যেটা দিয়েছে, 46 হচ্ছে মোলার মাস, আর কার্বনের হচ্ছে অ্যাটমিক মাস। তাহলে হাইড্রোজেনের লিখবো পার্সেন্ট, মানে মাসটা লিখবো, হাইড্রোজেনের মাস লিখবো, সাথে ইন্টু করে দেবো। এইভাবে দেখো তিনটে পার্সেন্টেজ আমরা পেয়ে যাচ্ছি। অক্সিজেনের পেয়ে গেলাম। এম্পিরিক্যাল ফর্মুলা অফ মলিকিউলার ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা ফর মানে আণবিক সংকেতের জন্য স্থূল সংকেত। কি বলছে, an empirical formula represent করে simplest whole number ratio of various atom present in a compound, whereas the molecular formula shows, empirical formula আর molecular formula দেখো, molecular formula show the exact number of different types of atom present in a molecule of a compound। কি বলছে না, একটা যৌগে বর্তমান বিভিন্ন অ্যাটমগুলোর পূর্ণ সংখ্যার সরলতম অনুপাত এম্পিরিক্যাল ফর্মুলা দ্বারা প্রকাশ করা হয়। আবার বলছি, একটা কম্পাউন্ডের জন্য বর্তমান যে বিভিন্ন পরমাণুগুলোর পূর্ণ সংখ্যার সরলতম অনুপাত এম্পিরিক্যাল ফর্মুলা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু মলিকিউলার ফর্মুলা একটা যৌগে বর্তমান একটা অণুর মধ্যে বিভিন্ন পরমাণুর সঠিক সংখ্যাকে নির্দেশ করে। এইটুকু জানলেই হবে এটা। আচ্ছা, এই স্টয়সিওমেট্রি, স্টয়সিওমেট্রি আর স্টয়সিওমেট্রি আর স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশন, স্টয়সিওমেট্রি অ্যান্ড স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশন, এটা আমি পরের দিন মানে আরেকটা এক্সট্রা ক্লাস করে পড়িয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমি কিন্তু ফুল চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেগুলো কিন্তু আমি যেন অ্যাসাইনমেন্ট সবাই করে পাঠাও, এটা চাই। তারপরে কিন্তু এই চ্যাপ্টারটার ওপর ফুল টেস্ট হবে। আগে আমি অ্যাসাইনমেন্ট দেখবো, কিরকম কি পারছো দেখবো, আর যার যার ডাউটস আছে সেগুলো বলবে, দেন কিন্তু এই চ্যাপ্টারটার ওপর টেস্ট হবে, ফুল টেস্ট হবে। কারণ এটার ভাগে ভাগে নেওয়ার কিছু নেই, সেই কারণে আমি কিন্তু এটার ফুল টেস্ট নিচ্ছি, ঠিক আছে? ফুল টেস্ট নেব, কিন্তু সেটা কবে নেব সেটা পরে বলবোই অবশ্যই। কিন্তু তার আগে তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু আগে আমি এটা পড়িয়ে দিই আর একটা এক্সট্রা ক্লাসে আগে এটা পড়িয়ে দিই। তারপর কি করতে হবে না, তারপর আগে তোমাদের আমি অ্যাসাইনমেন্ট পাঠাবো, সেটার পুরো অ্যাসাইনমেন্ট আমার কিন্তু প্রত্যেকের থেকে চাই, আর ডাউটস চাই, ঠিক আছে? ডাউটস না থাকলে তো ঠিক আছে, তোমরা ভালো বুঝতে পেরেছো, ডাউটস থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, সেটা কিন্তু আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, সেটা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, ঠিক আছে? তাহলে এই অবধি আশা করছি বুঝতে পেরেছো, কিছু না বুঝতে পারলে অবশ্যই তো বলবেই। সবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার গ্রুপে যারা আছো তারা টেক্সট করতেই পারবে, অসুবিধে নেই, ঠিক আছে? তাহলে অ্যাসাইনমেন্ট আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর প্রত্যেকের থেকে যেন অ্যাসাইনমেন্টটা পাই, আর যে মক টেস্টটা নেবো আগে এক্সট্রা ক্লাস করাই, তারপর বলে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো আজকের পড়াটা। নেক্সট ক্লাসে তাহলে আমরা নেক্সট পার্ট থেকে স্টার্ট করব। Okay, thank you so much. Bye. Take care. Tata.